তখনও স্কুলের গণ্ডি পার হইনি। বাবা রংপুর থেকে নোয়াখালীতে বদলি হয়েছেন। স্কুল জীবনের বন্ধুত্ব খুবই প্রগাঢ় হয়। বুকে কষ্ট নিয়ে এখানকার বন্ধুদের ছেড়ে যাচ্ছি। তার মধ্যে আবার প্রেষণে বাবার জন্য সবাই কান্নাকাটি করছিল। শত নিরপেক্ষ হিসেবে বাবার সুনাম ছিল, তাই সবার মনোকষ্ট। ফলে বন্ধু বিচ্ছেদ ও সবার কান্না দেখে মনটা খুব খারাপ। যথারীতি যখন নোয়াখালী সোনাপুরে পৌঁছলাম, তখন অভ্যর্থনার জন্য লোকসমাবেশ। মালা দিয়ে বরণ বাবা মাকে। আমার মনটাকে বিশেষ ভালো করতে পারল না। সোনাপুরে জেলার সব বড় অফিসারদের বাংলো, ডিসি, এসপি, জেলা জজ, সিভিল সার্জন সবারই বাংলো। মাঝখানে শান বাঁধানো ঘাটের দিঘি, বাড়িগুলোর দেয়াল বেতের, মেঝে পাকা, ছাদ অ্যাসফালটের, সুন্দর চত্বর, বড় গেট। গেট দিয়ে যখন ঢুকলাম তখন ভিন্নধর্মী গৃহ প্যাটার্ন দেখে ভালোই লাগলো। একটু রাত হয়েছিল। খাওয়া দাওয়া করতে করতে বেশ রাত হয়ে গেল। ঘুমোতে যাব এমন সময় মনে হলো ছাদের পাটাতনে কে যেন কাউকে গোড়ার চাবুক মারছে, আর অজানা সেই মহিলা আর্তচিৎকার করছে। চমকে উঠলাম। শুধু যদি আমি শুনতাম তবে হয়তো বলবার ছিল ভুল শুনেছি, কিন্তু না, শুধু আমি নই, বাড়ি শুদ্ধ সবাই শুনেছি। আর সবার ঘরের পাটাতনে একই শব্দ শুনতে পেয়েছে। 8 জন গার্ড বাইরে পাহারা দিচ্ছিল। বাবা ওদের জিজ্ঞেস করলেন ব্যাপারটা কি। তারা উত্তরে বলল যে কে বা কারা এমনটি করছে তাদের জানা নেই। বাবা সাহসী দেখে 2 জন গার্ডকে ছাদের পাটাতনে উঠিয়ে দিলেন দেখবার জন্য। তারা বলল এর আগেও দেখেছি, কিছু চিহ্ন মাত্র পাওয়া যায়নি। এবারও উত্তরটা একই হলো। ঘটনা এখানেই কিন্তু শেষ নয়। এরপর শুয়ে পড়ি যার যার বিছানায়, যার যার ঘরে। রাত তখন 2টোর কম হবে না। মনে হলো যেন ঘাড়ের কাছে কারো নিঃশ্বাস ওঠানামা করছে। গলায় যেন কারো ঠান্ডা হাত অনুভব করলাম। আমার মেজ বোনটা চিরকালই ভীতু। সে ভয়ে উঠে এলো আমার বিছানায়, নিজের ঘর ছেড়ে। বলল আমি তোর সাথে ঘুমাবো। আমি বুঝলাম সে কেন এ প্রস্তাব দিল। ওকে বুঝতে দিলাম না তা। বললাম বেশ, থাকো তুমি। যত দোয়া দরুদ আমার জানা ছিল তা পড়ে বুকে ফুঁ দিয়ে ঘুমিয়ে গেলাম। সকাল হলো। নামাজ পড়ে দেখলাম মা উঠোন পেরিয়ে রান্নাঘরের দিকে যাচ্ছেন। বাবুর্চি চাচা অনেক আগেই এসে গেছেন। ছোট আপা অর্থাৎ আমার মেজ বোন অঘরে ঘুমুচ্ছে। মাকে কিছু বললাম না। এভাবে কিছুদিন কেটে গেল। একই ঘটনা বলা যায় প্রায় প্রতিদিনই ঘটতে লাগলো। একদিন রাতে এমনটি ঘটবার সময় মনে হলো কে যেন ঠান্ডা হাত দিয়ে গলার চিকন হাতটা খুলে নিল। রাতের বেলায় বিছানা ছেড়ে উঠে দেখার চেষ্টা করলাম না, তবে মনে মনে বুঝলাম বাংলোর বাইরে 8 জন গার্ড পাহারা দিচ্ছে। সুতরাং চোর ঢুকেছে এ কথা কোনো মতে বিশ্বাস করা যায় না। সকালে আজানের শব্দে ঘুম ভেঙে গেল। বিছানা থেকে পা নামাতেই মনে হলো কিসে যেন পা ঠেকলো। নিচে চেয়ে দেখি কার্পেটের উপর আমাদের 2 বোনের গলার চিকন হাত দুটো পড়ে আছে। অল্প বয়স, তার উপর এমন অস্বাভাবিক ঘটনা। অস্বস্তি যেন লাগেনি তখন। এমন কথা স্বীকার না করলে মিথ্যাই বলা হবে। সকালে আজানের শব্দে ঘুম ভেঙে গেল। বিছানা থেকে পা নামাতেই মনে হলো কিসে যেন পা ঠেকলো। নিচে চেয়ে দেখি কার্পেটের উপর আমাদের 2 বোনের গলার চিকন হাত দুটো পড়ে আছে। অল্প বয়স, তার উপর এমন অস্বাভাবিক ঘটনা। অস্বস্তি যে লাগেনি তখন এমন কথা স্বীকার না করলে মিথ্যেই বলা হবে। তাই প্রথম থেকে শুরু করে সেদিন যা ঘটলো মাকে সবিস্তারে বললাম। ছোট আপা বলল হয়তো মা মনে করতেন তার মনের ভ্রম, ভীতু তো। আমি বলায় মা বললেন দেখি কি করা যায়। এইভাবে কয়েক মাস কেটে গেল। এর মধ্যে কোনো কোনো ঘটনা বিক্ষিপ্তভাবে ঘটেছে। এর মধ্যে আমার বাবুর্চি চাচার সাথে বেশ ভাব হয়ে গেছে। বাবুর্চি চাচাকে আমি প্রতি রাতের ঘটনা বলি। তিনি মাথা নেড়ে বললেন হ্যাঁ বাবুয়া, এসব সত্যি। এরকম ঘটনা সবই এখানে ঘটে। তখনও আমি বুঝিনি
আরও একটা অদ্ভুত ঘটনা ঘটতে চলেছে। তখন শীত এসে গেছে, নানি এসেছেন তার একমাত্র মেয়ে জামাইকে দেখতে। বাবার ছোটবেলায় তার মা মারা গিয়েছিল বলে নানিকে খুবই ভালোবাসতেন। সে যাই হোক, পরের দিন বাবা গেলেন ট্যুরে বেগমগঞ্জ। যদিও আমি সাধারণভাবে বাবা কোথাও গেলে সঙ্গ ছাড়ি না, কিন্তু এবার যেহেতু নানি এসেছেন সেহেতু গেলাম না। শীতের দিন হলেও সন্ধ্যা থেকে একটু টিপ টিপ বৃষ্টি আর বাতাস বইতে শুরু করলো। নানি হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন। রাত 10টা পার হয়ে গেছে, বাবা বাসায় নেই। শীতের রাত, তখনও টেলিভিশন চালু হয়নি। সবাই যার যার ঘরে শুয়ে পড়েছে আর বোধহয় ঘুমিয়ে পড়েছে। আশ্চর্য ঘটনা হচ্ছে, সেদিন ছোট আপা, মা, নানি সবাই অসুস্থ। আয়াকেও ঘুমোতে পাঠিয়ে দিয়েছি, যদিও সে যেতে চাইছিল না। আমি একটা রহস্য গল্পের বই নিয়ে পড়তে বসলাম, নামটা আজ মনে করতে পারছি না। মা বলতেন যে গল্পের বই না পড়লে অনেক কিছুই জানা যায় না, ভাষাও শেখা যায় না। ফলে ছোট থেকে গল্পের বই পড়ার অভ্যাসটা রপ্ত করে পেরেছিলাম। সেই অভ্যাসটা আজও থেকে গেছে। সজাগ থাকার জন্য বই পড়া শুরু করলাম, কান সজাগ। বেশ রাত তখন, মনে হচ্ছিল নানি যেন ডাকছেন। উঠে গেলাম তার কাছে, গিয়ে দেখি তিনি অঘরে ঘুমুচ্ছেন। ভাবলাম কানের ভুল। নানির ঘর থেকে ফিরে আসতে যাচ্ছি, এবার মনে হলো মা ডাকছেন আমাকে। তাড়াতাড়ি গেলাম মার ঘরে, কিন্তু দেখি তিনিও ঘুমুচ্ছেন অঘরে। ভাবলাম ভুল শুনেছি। আবারও ফিরে এসে বিছানায় বসতে যাব, মনে হলো ছোট আপা ডাকছেন। তড়িঘড়ি তার ঘরের দিকে দ্রুত পায়ে এগুলাম, বসা আর হলো না। অবাক কাণ্ড, দেখি সেও ঘুমুচ্ছে। এই শীত রাতে আমার ঘাম ঝরতে লাগলো। এ হতে পারে না, এতবার আমি কানে ভুল শুনলাম, তা কি করে হয়? এটা একটা অস্বাভাবিক ঘটনা। এ কথা মনে হতেই বুকের ভেতরটা কেমন শিরশির করে উঠল। মুরব্বীদের বলতে শুনেছি, এরকম অবস্থায় ভয় পেলেই ক্ষতি। ওই অবস্থায় মনে হলো যতই অস্বাভাবিক ঘটনা হোক না কেন, ভয় পেলে চলবে না। তবে মনে যাই বলি না কেন, এটা কেমন জানি এক অস্বস্তিকর অবস্থা। কিছুতেই কাটিয়ে উঠতে পারছি না এই আবেগটা। তখনও জানি না আমার জন্য আরও কি ভয়ঙ্কর ঘটনা অপেক্ষা করছিল। মার আঁচল ধরে ঘুরতে ঘুরতে মার মুখে মুখে শুনে আয়াতুল কুরসি মুখস্থ করে ফেলেছিলাম। মনে হলো ভাগ্যিস শিখেছিলাম। এর গুণ তার মাহাত্ম্য এমন যে কোনো দুষ্টু অশুভ কিছু কাছে ভিড়তে পারে না। দোয়াটা পড়ে বুকে ফুঁ দিলাম, মনে সাহস বাড়ল। নিজের ঘরে গিয়ে মনে হলো আমি খুবই ক্লান্ত, বসে থাকতে পারছি না, একটু টান টান হয়ে নিই। এই চিন্তা করে লেপের ভিতরে ঢুকে গেলাম। বারবার উঠতে হতে পারে ভেবে মশারি টাঙাইনি। খানিক পরে মনে হলো কে যেন আমার পায়ের কাছে বসলো। মনে হলো উড়িয়ে দিলাম। সবাই অসুস্থ, বাইরে গার্ড, সব দরজা বন্ধ। কেমন করে কেই বা ঢুকবে বাড়ির ভিতরে? এ কথা বলে মনে মনে লেপ দিয়ে ঢাকা মুখ আর খুললাম না। তবে মনের ভেতর থেকে কিন্তু কিছুতেই এই চিন্তা সরাতে পারলাম না, কেউ নিশ্চয়ই বসে আছে পায়ের কাছটায়। এটাই বারবার মনে হতে লাগলো। ঠিক তাই, লেপ থেকে মুখ একটু খুলে দেখি যেন একজন মহিলা আমার দিকে চেয়ে চেয়ে হাসছে। মাথায় তার ঘোমটা, আমার পায়ের দিকে খাটে বসে তিনি। আমি দেখে মুখটা আবার ঢেকে ফেললাম। না না, ভয় পেলে চলবে না, ভয় পেলেই ক্ষতি। আমি ভয় পাবো না, বারবার বলছি। আর আয়াতুল কুরসিসহ যত সূরা দোয়া জানা ছিল পড়েই যাচ্ছি। শেষে একবার সাহস নিয়ে মারলাম লাথি, কিন্তু কি যে মারলাম অনুভব করতে পারলাম না। তখনই মনে হলো অস্বাভাবিক জিনিসদের আকৃতি থাকে, অবয়ব থাকে না। তখনই হাত পা হিম হয়ে আসতে লাগলো। যতই আমি ভয় পেতে থাকি ততই বুকে সাহস আনবার চেষ্টা করি। দয়া শোয়া পড়ি, লেপ ফাঁক করে চুপ করে দেখতে পাই আমার দিকে চেয়ে মিনমিশ হাসছেই মহিলা। আমার ঘরের জানালা সেই ছোটোবেলা থেকেই কি শীত, কি গ্রীষ্ম, কি বর্ষা, অত্যন্ত একটা হলেও খোলা থাকে। আমার এই ঘরের এই শীতেও একটা জানালা খোলা ছিল। জানালাটা দিয়ে একটা গন্ধরাজ ফুল গাছ দেখা যায়। ওটা লাগাই না, এর জন্য যে ফুলের সুবাস ওই জানালাটা দিয়ে ঘরে আসে।
মাঝে মাঝে লেপ একটু ফাঁক করে জানালাটা দিয়ে দেখবার চেষ্টা করছি যদি গার্ডদের কোনো একজনকে দেখতে পাই। এইভাবে দীর্ঘ সময় কেটে গেল। অতিক্রান্ত দীর্ঘ সময়টা আমার জন্য ভয়ঙ্কর সময় বলে মনে হচ্ছিল। এমন সময় আজানের ধ্বনি শোনা গেল। অমনি মেয়েটি পায়ের কাছ থেকে উঠে গিয়ে জানালা দিয়ে বেরিয়ে গন্ধরাজ গাছটাতে মিশে গেল। আমি বিমূঢ় বিস্ময়ে চেয়ে থাকলাম ওই অশরীরী মহিলার যাবার পথে। আমাদের মতো মানুষের তো জানালার রড ভেদ করে কিছুতেই যাওয়া সম্ভব নয়। এমন ঘটনা মাকে না বললেই নয়। তাই নামাজ পড়ে মার ঘরে গেলাম। মাকে কিছু খাইয়ে ওষুধ খাওয়ালাম। তারপর ধীরে ধীরে ঘটনাটা খুলে বললাম। মা চুপ করে শুনে গেলেন, কিছু বললেন না। একটু বেলা হলে মা আরদালিকে জিজ্ঞেস করলেন তার কোনো ক্যামেল ফকিরের কথা জানা আছে নাকি, ডাকলে আসবেন কিনা। সে জানালো একজনকে সে চেনে, টাকা পয়সা কিছুই নেন না। মাঝে মাঝে উনি তার বাচ্চাদের তেল পড়া পানি পড়া দেন, তাবিজও দেন, কিন্তু একটা পয়সাও নেন না। সবার উপকার হয়। তারা খুশি মনে কিছু দিতে চাইলেও উনি কিছু নেন না। বলেন আমি আল্লাহর হুকুমেই আল্লাহর বান্দার সেবা করছি, আমি যে কিছুই নিতে পারবো না। এমনকি যার চিকিৎসা করেন তার বাড়িতে কিছু খানও না। মা বললেন তার এমনই লোকই চাই। ওনাকে খবর দেয়া হলো। মা তাকে কষ্ট দেওয়ার জন্য মাপ চাইলেন এবং পুরো ঘটনাটাই ধীরে ধীরে বললেন তাকে। উনি ঘটনা শুনতে শুনতে আমার কপালের দিকে দেখতে লাগলেন। পরে ঘটনাটা যেখানে ঘটেছে সেই ঘরটা দেখতে চাইলেন। আমি তাকে নিয়ে গেলাম আমার ঘরে। উনি জানালাটার কাছে দাঁড়িয়ে গন্ধরাজ গাছটাকে খুব গভীরভাবে দেখতে লাগলেন। তারপর কিছু আমল করে গাছের দিকে ও জানালাটায় ফুঁ দিলেন। ঘুরে আমাকে নির্দেশ দিলেন এশারের নামাজের সময় যেন আমি জানালাটা লাগিয়ে রাখি, আর ফজরের নামাজ পড়বার সময় যেন খুলে দেয়। যদি কেউ জানালায় টোকাও দেয় তাও যেন না খুলি। মার কাছে ফিরে গিয়ে তিনি বললেন মেয়ে ভয় পেলে ক্ষতি হতো, আল্লাহর কালামের বরকত। ওইখানে ওই গাছের নিচে একটা মেয়েকে খুন করে পুঁতে রেখেছিল কোনো এক মানুষ। এখন সেই দেহ মাটির সাথে মিশে গেছে। এই বলে তিনি চলে গেলেন। আমরা সবাই হতভম্ব হয়ে বসে থাকলাম। বাবা বেগমগঞ্জ থেকে ফিরে এলেন। বাবাকে আমি সমস্ত ঘটনা খুলে বললাম। বাবা শুনে গেলেন মন দিয়ে। শুধু বললেন উনি যা বলেছেন তা ঠিক মতো মেনে চলো। তারপর প্রতিদিনই জানালায় টোকা শুনতাম, কিন্তু জানালা আর খুলিনি। এশার পর আর কিছু ঘটেওনি। তবে ছাদদের পাটাতনে কোড়া মারবার শব্দ আর আত্মচিৎকার অব্যাহতই ছিল, কিন্তু শ্বাস প্রশ্বাসের শব্দ আর গলার ঠান্ডা হাতের স্পর্শের ঘটনা আর ঘটেনি। কিন্তু আমি 30 বছর আগে MA পাস করে প্রায় 30 বছর অধ্যাপনা করার পরও ঘটনার কথা ভুলতে পারিনি। কি ঘটলো, কে ঘটালো, প্রকৃত সত্যটা কি আজও মনে প্রশ্ন জাগে, কিন্তু মেলে না উত্তর।